কোটিপতির স্বামীর স্ত্রীকে সারপ্রাইজ দিতে হঠাৎ বাড়ি ফিরল, কিন্তু দেখে তার স্ত্রী বাসন মাজছে, যেন সে একজন কাজের মেয়ে, অথচ উপরে তার নিজের পরিবার তার টাকায় জমকালো পার্টি করেছে। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি, যে ফিরে আসাটা ছিল একটি সারপ্রাইজ। বাড়ির পেছনে রান্নাঘরটায় বাড়ির অন্য জায়গাগুলো তুলনায় বেশি গরম লাগছিল, কিন্তু এটা সেই উষ্ণতা নয় যেটা বাড়ির রান্না হওয়ার সময় আরাম দেয়, বরং সাবান, বাষ্প আর ধাতব প্রাণের চারপাশে জমে থাকা ভারী গরম, যেগুলো একদিনে অনেকবারই ঘষে পরিষ্কার করা হয়েছে। আমি যখন নীরবে করিডর পেরিয়ে ছোট সার্ভিস কিচেনের দরজায় এসে দাঁড়ালাম, তখন ভেবেছিলাম উপরে যেহেতু বড় একটা পার্টি হয়েছে, হয়তো কোনো কাজের মেয়ে বাসনগুলো ধুয়ে শেষ করছে। কিন্তু সামনে যে দৃশ্যটা দেখলাম তাতে আমি এতটাই থেমে গেলাম যে দরজার ফ্রেমে রাখা আমার হাতটা যেন জমে গেল। স্টেইনিংসের স্টিলের সিল্কের সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। পরবর্তী পার্ট পেতে পেজটি ফলো করবেন। ফিলিং ফিলিং অনুভূতি, তার নাম মেইডের হেয়ালেন। কয়েক মুহূর্তের জন্য আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না এই নারীটি সেই মানুষ যাকে আমি কয়েক মাস আগে রেখে গিয়েছিলাম, যখন কাজের কারণে আমাকে দীর্ঘ সময়ের জন্য দেশে অন্য প্রান্তে যেতে হয়েছিল। মেরথি মেরোডিথের জামার হাতা কোহিনূর উপর পর্যন্ত গোজানো, গরম পানি আর বরাবর ঘামা জামার কারণে তার হাতের চামড়া লাল হয়ে গেছে। তার চুল, যা সে প্রতিদিন সকালে সুন্দর করে বাঁধত, আজ তাড়াহুড়া করে পিছনে টেনে বাঁধা। কিছু চুলের গোড়া কপালের পাশে লেগে আছে। সে যেন নীল ড্রেসটা পরেছিল, সেটা আমি তাকে গত শরবতে কিনে দিয়েছিলাম। নরম কাপড়ে সেই পোশাক নিয়ে সে একদিন হাসতে হাসতে বলেছিল এটা পরে সে নাকি সাধারণ দিনের জন্য খুব বেশি মার্জিত দেখায়। কিন্তু আজ সেই পোশাকের হালকা দাগ আর ব্যবহারে চিহ্নিত যেন সেটা বাইরে যাওয়ার জন্য নয়, ঘরের কাজের জন্য ব্যবহার হয়েছে। সিল্কের পাশে বাসন আর সার্ভিসিং ট্রের বিশাল একটা স্তূপ পড়েছিল, যে কেউ ঠিক করে দিয়েছে এই সব কাজ একাই করবে সে। সে এখনো আমাকে খেয়াল করেনি, চুপচাপ বাসন ঘষে চলেছে, এমন ছন্দে যে সে শিখে গেছে প্রশ্ন না করে কাজ করতে হয়। হঠাৎই একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর নীরবতা ভেঙে দিল। মেরোদিন ওখানে শেষ হলে সার্ভিসিং ট্রেগুলো ধুয়ে ভুলবে না। কণ্ঠগুলো দরজার দিক থেকে এলো। আমি ঘুরে তাকানোর আগেই বুঝে গিয়েছিলাম এটা তার কণ্ঠ। আমার ছোট বোন আলিসন রিড দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার ভঙ্গিতে সেই আত্মবিশ্বাস যেন সে সারা সন্ধ্যা অতিথিদের আপ্যায়ন করেছে। সিল্কের সামনে দাঁড়ায়নি, সে একটা কালো ফিটিং ড্রেস পরে আছে, নিখুঁত মেকআপ, যেন কোনো পার্টির অতিথি। আর রান্নাঘর শেষ হলো সে বিরক্তির সুরে বলল, পার্টি ওয়ারাটাও পরিষ্কার করে দিও, বাইরে ভীষণ নোংরা। মেরেডিথ মাথা না তুলে শান্তভাবে বলল, ঠিক আছে। শুধু একটা শব্দ, কিন্তু সেই শান্ত বাধ্য স্বর শুনে আমার বুকের ভেতরটা শক্ত হয়ে গেল। ঠিক তখনই আলিশনের চোখ আমার দিকে পড়ল। তার মুখে অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। ইভান, সে তোলপাড়ে লাগলো, তুমি এখানে কি করছো? আমার নাম শুনে মেরোডিথ ধীরে ধীরে মাথা তুলল। আমার চোখের সাথে তার চোখ মিলাতেই তার মুখে যেন প্রথম অনুভূতিটা দেখা গেল। সেটা স্বস্তি ছিল না, ছিল অনিশ্চয়তা, প্রায় ভয়ের মতো। ইউভান, সে আসতে বলল। আমি ধীরে ধীরে সামনে এগোলাম, যেন খুব দ্রুত নড়লে তার সেই ভঙ্গুর শান্তিটা ভেঙে যাবে। তার হাতগুলো আগে সে অনেক বেশি খসখসে দেখাচ্ছিল, ডিটারজেন্ট আর গরম পানিতে শুকিয়ে গেছে। ওটা দেখে আমার গাল শুকিয়ে গেল। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, এখানে তুমি কেন?
আলিশান দ্রুত এগিয়ে এলো, যেন মুহূর্তটাকে এখনো সামলানো যায়। কিছুই না, সে তাড়াতাড়ি বলল। মেলোডি নিজের সাহায্য করতে চায়। আজ সন্ধ্যায় অনেক অতিথি এসেছে, কেউ তো রান্নাঘরে সামলাবে। আমি আমার বোনের দিকে তাকালাম, তারপর সিল্কের পাশে দাঁড়ানো আমার স্ত্রীর দিকে। তারপর ধীরে বললাম, আমার নিজের বাড়িতে আমার স্ত্রীকে তুমি বাসন ধোয়ার দায়িত্ব দিয়েছো। আলিসন চোখ ঘুরিয়ে বলল, ইভান, এটা শুধু বাসন। আমরা অতিথি আপ্যায়ন করেছি। মেরথিন তো পরিবারেরই অংশ। আমি মাথা নাড়ালাম। পরিবার কাউকে এভাবে কথা বলে না। কথোপকথনটা একটু উত্তপ্ত হতেই মেরথিন একটু সরে দাঁড়ালো। সে ছোট নারাজ নারাজ দাওটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল, কারণ তাতে বোঝা গেছে ঝগড়া হওয়ার আশা করে। আমি ধীরে তার দিকে ফিরালাম। মেরোদি, তুমি কি সত্যি এটা করতে চেয়েছিলে? সে একটু থামলো, এক মুহূর্তের জন্য তার চোখে আলিশনের দিকে গেল, তারপর উত্তর দিল, কিন্তু সে এক ঝলকে তাকানোয় আমাকে সব বুঝিয়ে দিয়েছে। গল্প কোটিপতির স্ত্রী চলবে।